আসসালামু আলাইকুম। আমি ফাইজুল ইসলাম ফয়সাল মেডি টিচার বিডির পক্ষ থেকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি প্যাথোফিজিওলজি অফ ভেনাস লেগ আলসারের উপরে, এবং ভেনাস লেগ আলসারের ফুল ভিডিওটি দেখতে হলে ইউটিউবে মেডি টিচার বিডি লিখে সার্চ করলেই আপনারা দেখতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় শিক্ষক অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর এরশাদ স্যার, চট্টগ্রাম মেডিকেল কলেজ সার্জারি ডিপার্টমেন্ট। তিনি আমাদেরকে এই ভেনাস লেগ আলসারের উপরে ক্লাস নিয়েছিলেন এবং অনেক সুন্দর করে এই জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সো গাইস, পুরো জিনিসটা সামারি। এখন এই যে আপনারা ছবিটা দেখতেছেন, অনেক সুন্দর করে আমি ছবিগুলো আঁকছি। আপনাদেরকে এক ছবিতে আমি সব মানে খুবই সুন্দর করে জিনিসটা বুঝিয়ে দিব। সেটা হচ্ছে, দেখেন কি কি হচ্ছে এখানে। যেই কথাগুলো বলতেছিলাম যে ডিপ ভেইন, ডিপ ভেইন গুলো হচ্ছে আপনার একদম মাসল কম্পার্টমেন্টের ভিতরে থাকে। আর এটা হচ্ছে সুপারফিশিয়াল ভেইন। তাহলে এই সাইডটা হচ্ছে আমার সুপারফিশিয়াল ভেইন, এগুলো হচ্ছে ডিপ ভেইন। আর এখানে মাঝখানে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ভালভ। এগুলো সব হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশনাল ভালভ। কি ওয়ান ওয়ে ডিরেকশনাল ভালভ? মানে ব্লাড গুলা সুপারফিশিয়াল ভেইন থেকে ডিপ ভেইনের দিকে যায়। সুপারফিশিয়াল ভেইন থেকে ডিপ ভেইনের দিকে যাচ্ছে। সুপারফিশিয়াল ভেইন থেকে ডিপ ভেইনের দিকে যাচ্ছে। আর এই যে মাঝখানে যে কানেকশন গুলো দিছি, কমিউনিকেটিং ব্রাঞ্চ, এগুলোকে বলা হচ্ছে পারফোরেটর। এগুলোর অনেকগুলো নাম আছে। যেমন এই বরাবর হচ্ছে নি লেভেল, ঠিক আছে? তো নি লেভেলের ঠিক উপরে একটা কমিউনিকেটিং ব্রাঞ্চ আছে, ঠিক নিচে একটা কমিউনিকেটিং ব্রাঞ্চ আছে। এটাকে বলা হয় ভয়েড। আ আ এগুলোর অনেক নাম আছে। ভয়েড, কমিউনিকেটিং ব্রাঞ্চ, তারপর হচ্ছে আপনার ককেট পারফোরেটেড ব্রাঞ্চ। আপনাদের নামগুলো জানার দরকার নেই। জাস্ট আমি যেই নামটা দরকার শুধু সেটাই এখন এখানে বলবো, যেহেতু ভেনাস আলসার নিয়ে আমি পড়তেছি। তো ভেনাস আলসারে এই যে ককেট পারফোরেটর গুলোর নাম আমাকে জানতে হবে। সেই ককেট পারফোরেটর গুলো কি করে দেখেন, এই নিচের দিকে যে ৩ টা পারফোরেটর দেখতেছেন, ১, তারপর হচ্ছে ২, তারপর হচ্ছে ৩। এই ৩ টা পারফোরেটরকে বলা হয় হচ্ছে ককেট পারফোরেটর। এই ককেট পারফোরেটর কি করে দেখেন, এই যে ছবিটা দেখেন, পোস্টেরিয়র টিবিয়াল ভেইন। এই যে দেখেন আমাদের পোস্টেরিয়র টিবিয়াল ভেইন, এই যে মিডল ম্যালিওলাস, এই ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে মিডল ম্যালিওলাস। মিডল ম্যালিওলাসের ঠিক পিছন দিকে এই যে পোস্টেরিয়র টিবিয়াল ভেইনটা যাচ্ছে। তো এই পোস্টেরিয়র টিবিয়াল ভেইনের সাথে একটা সুপারফিশিয়াল ভেইন, অর্থাৎ সারফেস অফ দ্য স্কিনের যে ভেইনটা, তার সাথে দেখেন সুপারফিশিয়াল ভেইন এবং পোস্টেরিয়র টিবিয়াল ভেইনের মাঝখানে যে কমিউনিকেটিং ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটাকে বলা হয় হচ্ছে আপনার ককেট পারফোরেটর। এগুলো হচ্ছে ককেট পারফোরেটর। ক্লিয়ার? দিস আর ককেট পারফোরেটর। এখানে একটা আর্চ তৈরি হয়। পোস্টেরিয়র আর্চ বলা হয় এটাকে। তো এই যে কমিউনিকেটিং ব্রাঞ্চ গুলা, এবং এইখানে কমিউনিকেটিং ব্রাঞ্চ অর্থাৎ পারফোরেটর গুলোর মধ্যেও আপনার ভালভ আছে। এগুলো হচ্ছে ভালভ। দেখেন সবগুলা সবুজ কালারের যে ভালভ গুলা দেখতেছেন, এই ভালভ গুলো সব হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশনাল। ওয়ান ওয়ে ভালভ। এই ভালভ গুলো হচ্ছে ওয়ান ওয়ে ভালভ। এখন আপনি চিন্তা করেন, ভেইন, ভেইন আপনার পেরিফেরি থেকে ব্লাড নিয়ে হার্টের দিকে যাবে। ভেইন পেরিফেরি থেকে ব্লাড নিয়ে হার্টের দিকে যাবে, রাইট? এইটাই হচ্ছে তার নিয়ম। অর্থাৎ সে বডির নিচ থেকে ব্লাড নিয়ে হার্টের দিকে চলে যায়। কিরকম? এখান থেকে দেখেন, এটা যদি লেগ হয়, আপনি চিন্তা করেন দিস ইজ লেগ। তো লেগের থেকে সে ব্লাড নিয়ে এই কোথায় গেল? সুপারফিশিয়াল ভেইন গুলা ব্লাড নিয়ে গেল ডিপ ভেইনে। কোথায়? ডিপ ভেইনে। আর ডিপ ভেইন আবার ব্লাড নিয়ে কোথায় গেছে? ফিমোরাল ভেইন। ফিমোরাল ভেইন। আর ফিমোরাল ভেইন থেকে ব্লাড নিয়ে কোথায় আসছে? ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা, এগুলো ভেইন যেহেতু ডিঅক্সিনেটেড ব্লাড নিয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড নিয়ে যাবে। সো এগুলো আবার নিয়ে সে কোথায় যাবে? রাইট অ্যাট্রিয়ামে, অর্থাৎ হার্টে নিয়ে গেছে ব্লাড গুলা। ঠিক আছে? এইভাবেই তো যাচ্ছে। এখন এই যে ডিপ ভেইন দেখতেছেন, এই ডিপ ভেইন গুলো বলছে কি, এরা মাসেল কম্পার্টমেন্টের মধ্যে থাকে। এই জন্য এদের সচরাচর একটু প্রেশার বেশি থাকে। ডিপ ভেইনের মধ্যে প্রেশার বেশি থাকে, কারণ মাসেলের মধ্যে যেহেতু, তাদের একটু প্রেশার বেশি থাকবে সুপারফিশিয়াল ভেইনের চেয়ে, স্বাভাবিক। এখন এইটা যেটা বললাম এতক্ষণ, যেগুলো বলছি, এগুলো ছিল হচ্ছে নরমাল ফিজিওলজি। কিন্তু যদি কোনো কারণে, বি কেয়ারফুল গাইজ, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, যদি কোনো কারণে ভালভ ইনকম্পিটেন্স হয়, ভালভ ইনকম্পিটেন্স অর্থাৎ ভালভগুলা আগে ওয়ান ওয়ে ডিরেকশনাল ফ্লো ছিল, কিন্তু ভালভগুলো নষ্ট হয়ে গেছে। কি কারণে নষ্ট হইতে পারে? অনেক কারণ আছে এখানে। যেমন ধরেন, আমরা যদি বলি, এই যে ডিপ ভেনের এখানে যদি একটা থ্রম্বোসিস হয়, মনে করেন এখানে একটা অবস্ট্রাকশন ডেভেলপ করলো, এখানে একটা অবস্ট্রাকশন ডেভেলপ করলো। এই অবস্ট্রাকশনের কারণে ব্লাড সামনের দিকে না যেতে পারে, পিছনের দিকে চলে আসবে, এসে তখন এই ভালভগুলোকে নষ্ট করে ফেলবে। ভালভের উপর প্রেসার দিবে, ভালভ প্রেসার দিতে দিতে একসময় ভালভগুলোকে নষ্ট করে ফেলবে। ঠিক আছে? তাহলে ডিপ ভেন থ্রম্বোসিসের কারণে হইতে পারে, রাইট? অথবা আমাদের এই যে গ্রেট স্যাফিনাস ভেইন, স্মল স্যাফিনাস ভেইন, এসব ভেইনের মধ্যে এই যে পারফোরেটর গুলো আছে, পারফোরেটরের মধ্যে যে ভালভগুলো আছে, এগুলো তো ভালভের ইনকম্পিটেন্স, মানে ভালভগুলো যদি নষ্ট হয়ে যায়, তখন কি হবে? এতদিন ব্লাড গুলা ওয়ান ওয়ে ফ্লো ছিল, অর্থাৎ একদিকে ফ্লো হইতো, নিচ থেকে ব্লাড নিয়ে হার্টের দিকে যেত। এখন ব্লাড গুলো সব কি করবে? ব্যাক ফ্লো করবে। ক্লিয়ার? ব্লাড গুলা ব্যাক ফ্লো করবে, ভালভ নষ্ট হয়ে যাওয়াতে ব্যাক ফ্লো করবে। তাহলে ব্যাক ফ্লো করলে আপনি চিন্তা করেন, ডিপ ভেনের মধ্যে যে ব্লাড গুলো ছিল, এগুলোর প্রেসার বেশি ছিল বলছিলাম, সেগুলো সব যখন এই সুপারফিশিয়াল ভেনের গুলোর মধ্যে চলে আসবে,
কারণ এগুলো সব ব্যাকফ্লো করতেছে, যেখানে যাওয়ার কথা না সেখানে যাচ্ছে। সুপারফিশিয়াল ভেনগুলোর মধ্যে যখন চলে আসবে এই ব্লাডগুলো, এই হাই প্রেসারের কারণে কি হবে, আপনার সুপারফিশিয়াল ভেনগুলো এভাবে ডাইলেটেড হয়ে যাবে, ডাইলেটেড হবে, টর্সিয়াস হবে। এই জন্যই দেখেন যে আমরা ভেরিকোজ ভেইন যে বলি, ভেরিকোজ ভেইন, ভেরিকোজ ভেইন ডেভেলপ করে যে বলি, সেই ভেরিকোজ ভেইনগুলো কেমন থাকে, ডাইলেটেড থাকে, টর্সুয়াস থাকে, তাই না? এই কারণেই হচ্ছে এই যে পিছনের দিকে ব্লাড চলে এসে এই সুপারফিশিয়াল ভেইনগুলোর মধ্যে ব্লাড জমে 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 ডাইলেটেড হচ্ছে। এটা হচ্ছে ভেরিকোজ ভেইন, ভেরিকোজ ভেইন। আর ডিপ ভেইন থ্রোম্বোসিস কি, একটা থ্রোম্বাস ফর্মেশন হয়েছে ডিপ ভেইনের মধ্যে, মনে করেন এটা হচ্ছে ডিপ ভেইন থ্রোম্বোসিস। তো ডিপ ভেইন থ্রোম্বোসিসের কারণেও এটা হতে পারে। আবার হচ্ছে আপনার এই যে ভালভগুলো, পারফোরেটের মধ্যে যে ভালভ আছে, এই ভালভের ইনকম্পিটেন্সের কারণেও আপনার এই হাইপারটেনশনটা ডেভেলপ করতেছে। কোথায়? এই ভেনাসের মধ্যে, ভেনাস হাইপারটেনশন বলতেছি। সো ভালভ ইনকম্পিটেন্সের কারণে আপনার ভেনাস হাইপারটেনশন ডেভেলপ করতেছে। আপাতত এতটুকু বুঝছেন কিনা দেখেন, ঠিক আছে? যদি ভেনাস হাইপারটেনশন ডেভেলপ করে, এখন দেখেন আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আপনি যখন দাঁড়াবেন তখন আপনার পুরো প্রেসারটা পড়তেছে একদম বডির নিচের দিকে, ঠিক আছে? একদম সর্বোচ্চ লোয়ার ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে যে মিডল ম্যালিয়ালসের এই জায়গাটা থেকে চিন্তা করেন। সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে? তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স এর কারণে সব ব্লাড গুলো আল্টিমেটলি পিছনের দিকে প্রেসার দিয়ে একদম এই সর্বোচ্চ লোয়ার ডিপেন্ডেন্ট পার্টের দিকে এসে বেশি প্রেসার দিবে, রাইট? ঠিক আছে? এটাই তো নরমাল মেকানিজম বলে। এখন কেন ভেনাস আলসার হচ্ছে সেই জিনিসটা এখন দেখাবো। সেটা হচ্ছে নরমালি আগে দেখেন যে এটা ভেইন ছিল আর উপরে যে সাবকিউটেনিয়াস টিস্যু ছিল। এরকম একটা নরমাল মেকানিজম, এটা নরমাল একটা ফিজিওলজি ছিল। কিন্তু যখন ভেইন গুলো অনেক বেশি ডাইলেটেড হইছে, দেখেন এই যে ভেইন গুলো যখন ডাইলেটেড হইছে, ভেনাস হাইপারটেনশন, ক্রনিক একটা ভেনাস হাইপারটেনশন, ক্রনিক ভেনাস হাইপারটেনশনের কারণে আপনার দেখেন ভেইন গুলো ডাইলেটেড হয়ে গেছে, টর্সুয়াস হয়ে গেছে, যার ফলে এর আশেপাশে যেই সাবকিউটেনিয়াস টিস্যু গুলো ছিল এগুলোকে সে তখন কম্প্রেসড করে ফেলতেছে। কম্প্রেসড করে ফেলে সাবকিউটেনিয়াস টিস্যু গুলা, আপনার আগে যে ব্লাড টিস্যুতে, সাবকিউটেনিয়াস টিস্যুর স্কিনেরও তো একটা ব্লাড সাপ্লাই আছে, সেইগুলো যখন সে না পাবে তখন সে আস্তে আস্তে এখানে কি হচ্ছে, দেখেন এই যে স্কিন গুলো লস হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, লস অফ সাবকিউটেনিয়াস টিস্যু। এগুলো হলে তখন কি হবে, সাবকিউটেনিয়াস টিস্যু গুলো যখন লস হয়ে যাবে তখন সেটা আমরা দেখি যে এখানে কি দেখতেছি, আলসার ডেভেলপ করছে। সো দিস ইজ ভেনাস আলসার। তো যেটা বলতেছিলাম, এখন এই ক্রনিক ভেনাস হাইপারটেনশনের কারণে আপনার লাইপোডার্মাটোস্ক্লেরোসিস এই একটা কথা টার্ম আছে, সেটা একটু লিখে দেই। লাইপো ডার্মাটো স্ক্লেরোসিস, লাইপোডার্মাটোস্ক্লেরোসিস হবে, স্ক্লেরোসিস আস্তে আস্তে ফাইব্রোসিস হবে, এই যে দেখেন ফাইব্রোসিস হবে। এগুলো ক্রনিক ভেনাস হাইপারটেনশনের কারণে হচ্ছে, অর্থাৎ এই যে লস অফ সাবকিউটেনিয়াস টিস্যু, এবং সেই জায়গাটা আস্তে আস্তে কি হবে, সেখানে পিগমেন্টেড হয়ে যাবে, আশেপাশে সারাউন্ডিং স্কিন গুলো পিগমেন্টেড হয়ে যাবে, ফাইব্রোসিস হবে। অনেকদিন ধরে হাইপারটেনশন হচ্ছে, এই দেখেন ফাইব্রোসিস হতে হতে এই দেখেন এই জায়গাটা একদম চিকন হয়ে গেছে, ঠিক আছে? এই নি এরিয়াটা, অর্থাৎ এই জায়গাটা, এই মানে আপনার অ্যাঙ্কেলের এরিয়াটা, সরি অ্যাঙ্কেল এরিয়াটা একদম চিকন হয়ে যাবে এই জায়গাটা। আর উপরে কাফ মাসল গুলো এরকম ফুলে যাবে, এভাবে এরকম ফোলা দেখাবে। আর নিচের যে অ্যাঙ্কেল এরিয়াটা এটা এরকম চিকন দেখাবে, যার ফলে এটা দেখতে কেমন দেখাবে, ইনভার্টেড শ্যাম্পেন বোতলের মতো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনভার্টেড শ্যাম্পেন বোতলের মতো, ঠিক আছে? এটা হচ্ছে ভেনাস আলসারের, ভেনাস আলসারের একটা সুন্দর সাইন দেখাচ্ছি আপনাদেরকে, ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই ভেনাস আলসারটা সবচেয়ে বেশি হয় কোথায়, গেইটার রিজন। গেইটার রিজন মানে কি? গেইটার রিজন মানে হচ্ছে দ্য এরিয়া বিটুইন দ্য কাফ মাসল এন্ড দ্য অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল এবং কাফ মাসলের মধ্যে যে এরিয়াটা, এই যে এটা হচ্ছে কাফ মাসল, ধরেন দিস ইজ কাফ মাসল অ্যান্ড দিস ইজ মিডল ম্যালিওলাস। এর উপরে কাফ মাসল এবং মিডল ম্যালিওলাস এই যে এরিয়াটা, এটা হচ্ছে গেইটার রিজন। এই এরিয়াতে সবচেয়ে বেশি হয়। কেন এই এরিয়াতে সবচেয়ে বেশি হয়? কারণ এই এরিয়াতে দেখেন এই যে পোস্টেরিয়র টিবিয়াল ভেইন, যেটা হচ্ছে ঠিক মিডল ম্যালিওলাসের পিছন দিয়ে যাচ্ছে, পোস্টেরিয়র টিবিয়াল ভেইন। এই টিবিয়াল ভেইনের আপনাকে বলছিলাম যে পারফোরেটর, 3 পারফোরেটর, এই যে ককেট পারফোরেটর, সুপারফিশিয়াল ভেইনের সাথে এরকম 3 পারফোরেটর থাকে, এবং এই পারফোরেটর গুলোর মধ্যে যখন ইনকম্পিডেন্স ডেভেলপ করে, ভালভ ইনকম্পিডেন্স, তখন সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট হচ্ছে এই নিচের এরিয়াটা। সো এই জায়গাটা হচ্ছে আপনার এই ভেনাস আলসারটা ডেভেলপ করতেছে। সো যখনই আপনাকে কোশ্চেনে বলে দিবে যে আলসার নিয়ে আসছে অ্যাবভ দ্য মিডল ম্যালিওলাস অর্থাৎ গেইটার রিজন, তখন আপনাকে চিন্তা করতে হবে দিস ইজ ভেনাস লেগ আলসার, ক্লিয়ার? এছাড়াও এখানে আমাদেরকে তাহলে এই তো গেল প্যাথোফিজিওলজিটা, কিভাবে ভেনাস আলসারটা হচ্ছে সেই জিনিসটা আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাই দিলাম। এখানে এই জিনিসটাও খেয়াল রাখবেন যে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস, আশেপাশের এরিয়াটা, আলসারের আশেপাশের এরিয়াটা পিগমেন্টেড হয়ে যাবে একদম, ঠিক আছে? এখানে ক্রনিক একটা ভেনাস হাইপারটেনশনের কারণে। সো প্যাথোলজিটা আমি যদি খুব সুন্দর করে বুঝে থাকি, এরপরে যখন আমি আপনাদেরকে ভেনাস আলসারের ক্লিনিক্যাল ফিচার গুলো বলবো, তখন দেখবেন কত ইজি হয় জিনিসটা। তো আশা করি আপনারা সবাই এই জিনিসটা বুঝতে পারছেন। মেইন কথা হচ্ছে ভালভ ইনকনফিডেন্স। আগে ভালভগুলো ওয়ান ওয়ে ডিরেকশন ফ্লো দিত, এখন ভালভগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্লাড ব্যাক ফ্লো করে সুপারফিশিয়াল ভেইনের দিকে ব্যাক করতেছে, যার ফলে সুপারফিশিয়াল ভেইনে হাইপারটেনশন ডেভেলপ করতেছে, এবং এই হাইপারটেনশন ক্রনিক থাকলে তখন আশেপাশের সারাউন্ডিং টিস্যু গুলোকে ড্যামেজ করে দেয়।
ঠিক আছে? যার ফলে ভেনাস আলসার ডেভেলপ করে। সো দ্যাটস ইট। এইটা হচ্ছে প্যাথোলজি। এখন আমি আবার আপনাদেরকে মেইন বইতে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন বেলিয়ান লাভের এখানে ডিয়ার ভিউয়ার্স, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন, যেখানে রয়েছে ফাইনাল প্রফের জন্য 254টির মতো ভিডিও বিভিন্ন সাবজেক্টের, যেখানে কোশ্চেন সলভ থেকে শুরু করে শর্ট কেসের প্রচুর ভিডিও আছে। আপনারা চাইলেই সেখান থেকে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ স্বরূপ অর্থাৎ ফ্রিতে আপনার প্রতিটি সাবজেক্টের ভিডিও দেখে নিজেরা প্রিপারেশন নিতে পারবেন। তাহলে আর দেরি নয়, এখনই চলে যান ইউটিউবে এবং সার্চ করুন মেডিটিউটর ভিডি।